আচ্ছা, একটা অদ্ভুত পরিস্থিতির কথা ভাবা যাক। ধরুন কেউ বহু বছর পর নিজের বাড়ি ফিরে এসে দেখছে কি তার মতো হুবহু দেখতে অন্য একজন তার জায়গায় থাকছে, তার জীবনটা নিয়ে বসে আছে। হ্যাঁ, ভাবুন তো, কে আসল কে নকল বোঝাটা কি মুশকিল। একদম এমনই এক চমকে দেওয়ার মতো গল্প নিয়ে আমাদের আজকের আলোচনা। ঠিক তাই, আমরা আজ বিশেষভাবে কথা বলবো লালবিহারী দের সংকলিত বাংলার লোককথা বা ফোক টেলস অফ বেঙ্গল বইটার একটা অসাধারণ গল্প নিয়ে। গল্পটার নাম ভূত ব্রাহ্মণ, মানে দ্য গোস্ট ব্রাহ্মণ। বাহ, এটা তো 19 শতকের বাংলার লোকজীবন, বিশ্বাস এগুলোর একটা দারুণ ছবি তুলে ধরে, তাই না? অবশ্যই। আর লালবিহারী দের কথাও একটু মনে করিয়ে দেওয়ার দরকার। উনি তো শুধু লেখক বা সাংবাদিক ছিলেন না। না না, 19 শতকের বাংলায় তিনি একজন খুব গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারকও ছিলেন। চিন্তাভাবনার দিক থেকেও বেশ এগিয়ে ছিলেন। হ্যাঁ, তার ওই ফোক টেলস অফ বেঙ্গল বইটা, যেটা প্রথম বেরিয়েছিল 1883 সালে, সেটা তো বাংলার মুখে মুখে ফেরার লোক কথাগুলো বাঁচিয়ে রাখার একটা বিরাট কাজ। আধ্যাত্মিক মহলেও খুব নাম করেছিল। ঠিক। তবে আজ আমরা ফোকাস করছি ভূত ব্রাহ্মণ গল্পটার উপর, বিশেষ করে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য, কারণ এটা তাদের পাঠ্যসূচিতেও আছে। হ্যাঁ, আর আমাদের এই আলোচনার লক্ষ্যটা শুধু গল্পটা শুনে ফেলা নয়। আমরা চেষ্টা করব গল্পটার আসল কনফ্লিক্টটা কোথায়, চরিত্রগুলোর মোটিভ বা উদ্দেশ্য কি ছিল। হ্যাঁ, আর ওই যে বিষয়টা, বাইরের চেহারা দেখে কি সব বোঝা যায়, অ্যাপিয়ারেন্স বনাম রিয়ালিটি। আর কিভাবে ক্ষমতা বা পদমর্যাদা দিয়ে নয়, বরং বুদ্ধি বা প্রজ্ঞা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, এই দিকগুলো একটু খুঁটিয়ে দেখব। একদম। সেই সাথে এটাও চেষ্টা থাকবে যাতে শোনার ক্ষমতা বাড়ে, যুক্তি দিয়ে ভাবার স্কিল তৈরি হয়, আর নিজের ভাবনা গুছিয়ে বলার কনফিডেন্স আসে। বেশ, তাহলে আর দেরি কেন, চলুন গল্পের গভীরে ঢোকা যাক। চলুন। তো গল্পের শুরুতেই আমরা পাচ্ছি একজন ব্রাহ্মণকে, খুব কঠিন অবস্থায় আছেন, তাই না? কুলীন বংশের, কিন্তু পয়সা কড়ি নেই বললেই চলে। হ্যাঁ, এটাই তো অদ্ভুত বৈপরীত্য। কুলীন সমাজে বেশ সম্মান আছে, কিন্তু ভীষণ দরিদ্র। এই দারিদ্রটাই কি তাকে ঘর ছাড়তে বাধ্য করেছিল? তার আসল উদ্দেশ্যটা কি ছিল? ঠিক ধরেছেন, অবস্থা এতটাই খারাপ ছিল যে বিয়ের খরচ জোগাড় করতে বা তারপর সংসার চালাতেও পারছিলেন না। গল্পে তো বলাই আছে, বিয়ের টাকার জন্য লোকজনের কাছে ঘুরতে হয়েছিল। হ্যাঁ, ধনী লোকেদের কাছে সাহায্য চাইতে হয়েছিল, আর চাওয়ার মধ্যে একটা ডেসপেরেশন বা মরিয়া ভাব ছিল। গল্পে ওই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, বেসট। হ্যাঁ, বিসট শব্দটা ওর তখনকার অসহায়তা, ওই তীব্র প্রয়োজনটা খুব ভালো করে বোঝায়। উনি শুধু চাননি, রীতিমতো মিনতি করেছিলেন। অনেক কষ্টে টাকা জোগাড় করে বিয়ে তো করলেন, কিন্তু তাতেও কি সমস্যা মিটল? সংসার তো চালাতে হবে। ঠিক, আর সেই জন্যই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত। তিনি তো তার মাকেও বলেছিলেন যে স্ত্রী আর মায়ের ভরণপোষণের ব্যবস্থা তার কাছে নেই, তাই বিদেশে যাচ্ছেন টাকা রোজগার করতে। যতদিন না পারছেন, ফিরবেন না। তার উদ্দেশ্যটা খুব পরিষ্কার, দারিদ্র্য থেকে মুক্তি আর পরিবারের দায়িত্ব পালন করা। একদম। এটা তো গেল ব্রাহ্মণের দিকটা। এবার আসে গল্পের ওই রহস্যময় অংশে, ভূত। ব্রাহ্মণ চলে যাওয়ার প্রায় পরপরই তার মতো দেখতে একজন এসে হাজির হলো। হ্যাঁ, এই ভূতটার আগমন আর ব্রাহ্মণের পরিচয় নেওয়ার পেছনে কি উদ্দেশ্য ছিল, এখানেই তো গল্পের আসল মজাটা। গল্পে বলা হয়েছে তারা দেখতে ছিল একেবারে যমজ, যেন এক বৃন্তে দুটি মটরশুঁটি, এক্স্যাক্টলি লাইক ইচ আদার, লাইক টু পিস। এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। তো ভূতটা কি আগে থেকেই প্ল্যান করে রেখেছিল, নাকি সুযোগ বুঝে কোপ মারল? গল্প পড়ে যা মনে হয়, ভূতটা ছিল সুবিধাবাদী। সে এই অবিশ্বাস্য মিলটা সুযোগ নিল। ব্রাহ্মণ নেই, ব্যাস তার জীবনটা, তার সংসার, তার পরিচয় সব দখল করে বসল। আর সে যখন হঠাৎ ফিরে এলো, ভূতটা, তখন ব্রাহ্মণের নতুন স্ত্রী তো অবাক, জিজ্ঞেস করল, এত তাড়াতাড়ি ফিরলে যে? সে একটা অজুহাত দিল না। হ্যাঁ, সে বলল, আজ দিনটা ভালো নয়, তাই বাড়ি ফিরে এলাম। টুডে ইজ নট আ লাকি ডে, আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম। এটা তো একটা ডাহা মিথ্যে কথা। অবশ্যই মিথ্যে, কিন্তু এই মিথ্যে আর ওই হুবহু দেখতে হওয়া, এই দুটো মিলে এমন অবস্থা হলো যে ব্রাহ্মণের নিজের মাও তাকে চিনতে ভুল করলেন। ভাবা যায়, পরিবার, প্রতিবেশী সকলে বিভ্রান্ত। এটা আমাদের খুব জোরালোভাবে মনে করিয়ে দেয় যে বাইরের চেহারাটা কতটা ধোঁকা দিতে পারে। তারপর তো বেশ কয়েক বছর কেটে গেল,
আসল ব্রাহ্মণ টাকা পয়সা রোজগার করে বাড়ি ফিরে এসে দেখে এ কি কাণ্ড। হ্যাঁ, নিজের বাড়িতেই সে যেন বাইরের লোক। এই নিয়েই তো শুরু হলো আসল আর নকলের লড়াই। ব্যাপারটা শেষ পর্যন্ত গড়াল স্থানীয় রাজার দরবারে। আচ্ছা, এই আসল রাজা তিনি কেন ব্যাপারটা মেটাতে পারলেন না? কেন তিনি ইনা ফিক্স বা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন? কারণটা তো খুবই স্বাভাবিক। রাজার সামনে দুজন লোক দাঁড়িয়ে, দেখতে একদম এক, দুজনের দাবি বেশ জোরালো। একজনের পক্ষে সাক্ষী দিচ্ছে স্ত্রী মা, যদিও তারা ভূতটা ছদ্মবেশে বিভ্রান্ত। ঠিক, আর অন্যজন তো নিজেই আসল লোক, কিন্তু প্রমাণ কই? এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই যা দিয়ে একজনকে আসল আর অন্যজনকে নকল বলা যায়। তার মানে রাজার যে ক্ষমতা বা পদমর্যাদা, সেটা এখানে কোনো কাজেই এলো না। প্রচলিত বিচার পদ্ধতিতে এর সমাধান ছিল না। একদম। আর এই রকম একটা জটিল পরিস্থিতিতেই এলেন সেই অন্য রাজা, যার পরিচয়টা বেশ মজার। তিনি আগে ছিলেন সাধারণ গোরক্ষক, মানে রাখাল, কিন্তু নিজের বুদ্ধির জোরে রাজা হয়েছেন। হ্যাঁ, এই গোরক্ষক রাজা তিনি এসেই কিভাবে পুরো ব্যাপারটা ধরে ফেললেন? তার মধ্যে এমন কি বিশেষ গুণ ছিল? এখানেই গল্পের আসল টুইস্ট। গোরক্ষক রাজার ছিল অসাধারণ ইন্টেলেক্ট, মানে বুদ্ধিমত্তা আর প্রজ্ঞা। তিনি সমস্যার একেবারে গোড়ায় যেতে পেরেছিলেন। বুঝতে পেরেছিলেন যে সাধারণ সাক্ষী বা তর্ক দিয়ে এর সমাধান হবে না। তার চিন্তাভাবনাটা ছিল একটু অন্যরকম, তাই না? আউট অফ দ্য বক্স যাকে বলে। হ্যাঁ, তিনি হয়তো মানুষ আর অমানুষের স্বভাব বা প্রকৃতি সম্পর্কে জানতেন, আর সেই বুদ্ধিটাকেই কাজে লাগালেন। আর সেই প্রয়োগটাই হলো বিখ্যাত শিশি পরীক্ষা বা ফিয়াল টেস্ট। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। নিশ্চয়ই। গোরক্ষক রাজা একটা ছোট্ট কাচের বোতল বা শিশি আনতে বললেন, যার মুখটা ছিল বেশ সরু। গল্পে বলা হয়েছে ন্যারো নেকের ফায়াল। আচ্ছা। তিনি তখন দুজনকে বললেন, অনেক তো কথা হলো, এবার প্রমাণ দিন। আপনাদের মধ্যে যে এই শিশির ভেতর ঢুকতে পারবে সেই হবে এই বাড়ির আসল মালিক। এটা শুনে আসল ব্রাহ্মণের কি প্রতিক্রিয়া হলো? সে তো আকাশ থেকে পড়ার কথা। ঠিক তাই। আসল ব্রাহ্মণ তো হতবাক। সে বলল, আপনি তো দেখছেন সত্যিই গোরক্ষকের মতোই বুদ্ধি রাখেন। মানুষ কি এইটুকু শিশির মধ্যে ঢুকতে পারে নাকি? এটা তো খুব স্বাভাবিক মানবিক একটা রিয়াকশন। কিন্তু ভূত, সে কি বলল? ভূত তো মহা খুশি। সে ভাবল, এ তো দারুণ সুযোগ নিজের ক্ষমতা দেখানোর, আর চিরকালের মতো ব্রাহ্মণের জীবনটা দখল করার এই তো রাস্তা। সে ফোট করে রাজি হয়ে গেল। কারণ সে তো অশরীরী, তার পক্ষে তো নিজের আকার বদলে। হ্যাঁ, একটা ছোট্ট পতঙ্গের মতো হয়ে ওই সরু মুখের শিশির মধ্যে ঢুকে পড়াটা কোনো ব্যাপারই ছিল না। আর জিন এসে ভেতরে ঢুকেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে গোরক্ষক রাজা তৎপর হয়ে শিশির মুখটা ছিপি দিয়ে আটকে দিলেন। গল্পে এই কাজটার জন্য দারুণ একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, কর্কটাপ। মানে ছিপি এটে একদম বন্ধ করে দেওয়া। ভূতের খেলা ওখানেই শেষ। একদম দারুণ। তার মানে গোরক্ষক রাজার ওই ইন্টেলেক্ট বা বুদ্ধিমত্তা শুধু সমস্যাটা ধরতেই সাহায্য করেনি, সমাধানের পথটাও দেখিয়ে দিল। তিনি ভূতের দুর্বলতাটাকেই কাজে লাগালেন। ঠিক তাই। তিনি বুঝেছিলেন ভূতের ক্ষমতা আছে ঠিকই, যেমন রূপ বদলানো, কিন্তু তার সীমাবদ্ধতাও আছে। সে অশরীরী, তাই বোতলে ঢুকতে পারবে, আবার সে অহংকারী, তাই চ্যালেঞ্জটা নেবে। এই পর্যবেক্ষণ ক্ষমতা আর উপস্থিত বুদ্ধি, এটাই তাকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করল, যেখানে আসল রাজার পদমর্যাদা ফেল করে গেল। সেখানে একজন প্রাক্তন রাখালের বুদ্ধি জিতে গেল। এই ঘটনাটা কিন্তু গল্পের দুটো প্রধান থিম বা মূল ভাবনাকে খুব স্পষ্ট করে তোলে। প্রথমটা হলো ওই বাহ্যিক রূপ বনাম বাস্তবতা, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি। দেখতে এক হওয়াটা যে কি সাংঘাতিক বিভ্রান্তি তৈরি করতে পারে। একদম। গল্পের পুরো কনফ্লিক্টটাই তো দাঁড়িয়েছে এই দেখতে এক হওয়ার ওপর। শুধু চেহারা দেখে আসল নকল চেনা যে কত কঠিন বা অনেক সময় অসম্ভব, সেটাই গল্পটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। পরিবার, সমাজ, এমনকি বিচার ব্যবস্থাও এই বাইরের রূপে বিভ্রান্ত হয়ে যেতে পারে। এটা আমাদের শেখায় কোনো কিছু বিচার করার আগে তার গভীরে যাওয়াটা কতটা জরুরি। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ থিম হল প্রজ্ঞার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, জাস্টিস থ্রু উইট যাকে বলে। ক্ষমতা বা পদের জোর নয়, বরং বুদ্ধির কৌশল দিয়ে শেষ পর্যন্ত সত্যটা প্রতিষ্ঠা পেল। এবং লক্ষ্য করার মতো ব্যাপার হলো, এই ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো কোনো রকম হিংসা বা বল প্রয়োগ ছাড়াই,
গোরক্ষক রাজা কিন্তু তলোয়ার বা সৈন্য কিছুই ব্যবহার করেননি। না, তিনি ব্যবহার করেছেন তার ইন্টেলেক্ট মানে বুদ্ধি। তিনি ভূতের প্রকৃতিটা বুঝে একটা অহিংস আর দারুণ বুদ্ধিদীপ্ত সমাধান বের করলেন। এটা একরকম অহিংস প্রতিরোধের মতো, তাই না? প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা। আমরা আলোচনার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং শব্দ পেয়েছি যেগুলো গল্পটা আর তার প্রেক্ষাপট বুঝতে খুব সাহায্য করে। যেমন ধরুন কুলীন। হ্যাঁ, কুলীন শব্দটা শুধু একটা শব্দ নয়, এটা তখনকার বাংলার সামাজিক কাঠামোর একটা ছবি দেয়, যেখানে উঁচু বর্ণেও যথেষ্ট আর্থিক কষ্ট থাকতে পারত। ঠিক একইভাবে বিসট শব্দটা, এটা শুধু মিনতি করা বোঝাচ্ছে না। ব্রাহ্মণের সেই সময়ের সামাজিক অর্থনৈতিক চাপ, তার ডেসপারেশন, এগুলো বুঝতে সাহায্য করছে। আর ফায়াল বা শিশি, বিশেষ করে তার ওই ন্যারো নেক, এটা তো শুধু একটা জিনিস নয়, গল্পের ক্লাইম্যাক্সের চাবিকাঠি, যেটা ভূতের অহংকার আর সীমাবদ্ধতা দুটোকেই কাজে লাগানোর সুযোগ করে দিল। আর অবশ্যই ইন্টেলেক্ট, এই গুণটাই তো গোরক্ষক রাজাকে সবার থেকে আলাদা করেছে। সাধারণ রাখাল থেকে রাজকীয় বিচারকের জায়গায় তুলেছে আর ন্যায় বিচার নিশ্চিত করেছে। সবশেষে ককটাপ, এই দুটো শব্দ যেন একটা চূড়ান্ত সমাপ্তি, একটা সমাধানের ছবি তৈরি করে। ভূত বন্দি, সমস্যার সমাধান। এই শব্দগুলো জানা থাকলে গল্পের মানে, ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। শুধু কাহিনীটা নয়, সেই সময়ের সমাজ, সংস্কৃতি, মানুষের অবস্থা, অনেক কিছু যেন অনুভব করা যায়। ঠিক। আর শব্দভাণ্ডার বাড়লে যুক্তি দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা বা নিজের ভাব প্রকাশ করার ক্ষমতাও বাড়ে। সেটাও তো আমাদের এই আলোচনার একটা লক্ষ্য ছিল। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম, ভূত ব্রাহ্মণ গল্পটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা পরিচয় বিভ্রান্তের গল্প, বাহ্যিক রূপের মায়ার গল্প, সামাজিক অবস্থার গল্প, আর সবচেয়ে বড় কথা, বুদ্ধির জোরে ন্যায় বিচার প্রতিষ্ঠার গল্প। হ্যাঁ, আমরা দেখলাম পদমর্যাদার চেয়ে প্রজ্ঞা বা বুদ্ধি কতটা শক্তিশালী হতে পারে। লোককথার সৌন্দর্য তো এখানে খুব সহজ একটা কাঠামোর মধ্যে গভীর জীবন দর্শন লুকিয়ে থাকে। লাল বিহারী দে এই গল্পগুলোর মাধ্যমে সেই সময়ের বাংলার লোকমানুষের যে ছবিটা এঁকেছেন, তা আজও আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। একদম। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার মতো। আচ্ছা, আসল ব্রাহ্মণ বা তার পরিবার কি অন্য কোনোভাবে, মানে শিশি পরীক্ষার আগেই ভূতটাকে রাজবলাজ করতে পারত? তাদের আচরণে বা কথায় কি এমন কোনো খুঁত ছিল যা আগে ধরা পড়েনি? ইন্টারেস্টিং প্রশ্ন। আর এই যে এত বছরের পুরনো লোককথা, এর সাথে আজকের দিনের পরিচয়, জালিয়াতি মানে আইডেন্টিটি ফ্রডের মতো সমস্যার কি কোনো গভীর মিল খুঁজে পাওয়া যায়? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। এই ধরনের ভাবনাগুলোই তো লোকসাহিত্যকে শুধু বইয়ের পাতায় আটকে না রেখে আমাদের জীবনের সাথে জুড়ে দেয়। আশা করি আজকের আলোচনা গল্পটাকে নতুন আলোয় দেখতে আর এর ভেতরের বিভিন্ন স্তর নিয়ে ভাবতে সাহায্য করবে।